সালটা 1968 স্বাক্ষরিত হয় নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। লক্ষ্য পারমাণবিক বোমার বিস্তার রোধ করা। চুক্তি অনুযায়ী সেই সময়কার 5টি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন ইচ্ছা মতো অ্যাটম বোমা ফুটাতে পারবে, আর বাকিরা পারবে না। এই চুক্তিতে এখনকার সব দেশই আছে, কেবল সই করেনি ইন্ডিয়া, পাকিস্তান, নর্থ কোরিয়া, ইসরায়েল এবং দক্ষিণ সুদান। ইন্ডিয়া কেন স্বাক্ষর করেনি জানেন? ইন্ডিয়ার অভিযোগ এই চুক্তি বৈষম্যমূলক। কথা তো ঠিক, 5টি দেশই খালি বোমা ফুটাবে আর বাকিরা হাততালি দেবে। চুক্তি তো তেমনই ছিল। ইন্ডিয়া যখন স্বাক্ষর করেনি, পাকিস্তান স্বাক্ষর করবে প্রশ্নই আসে না। তবে ভারত আবার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সদস্য 1957 সাল থেকেই। সে সময়কার ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশনে বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক বিস্ফোরণকে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়নি। বুঝিয়ে বলতেছি বিষয়টা, খেয়াল করুন। শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ বা পিসফুল নিউক্লিয়ার এক্সপ্লোশনের ধারণা আমেরিকার তৈরি। অপারেশন প্লাউশেয়ার নামের একটি কর্মসূচি আমেরিকাতে চলেছিল 1957 থেকে 1977 সাল পর্যন্ত। এই কর্মসূচিতে খাল খনন, ভূগর্ভস্থ সম্পদ যেমন তেল গ্যাস আহরণ, কোনো স্থানে বিশাল পুকুর বানানো, এসব কাজে পারমাণবিক বিস্ফোরণ ব্যবহারের চেষ্টা করা হয়। সোভিয়েত ইউনিয়নেও একই টাইপের প্রোগ্রাম চালু ছিল, অর্থাৎ ডায়নামাইটের মতো। ডায়নামাইট বা ডিনামাইট যেটাই বলেন আর কি, ডায়নামাইট দিয়ে খনি খনন করলে সেটা পিসফুল ব্যবহার, আবার মিলিটারি যদি ডায়নামাইট দিয়ে ঘর বাড়ি উড়িয়ে দেয় সেটা সামরিক ব্যবহার। অর্থাৎ সে সময় ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশনে একটা লুপহোল ছিল। এবার আমরা দেখব কিভাবে ইন্ডিয়া সেই ফাঁক ফোকরি ইউজ করেছিল তাদের নিজেদের স্বার্থে। 1974 সাল, ইন্দিরা গান্ধী তখন ভারতের প্রধানমন্ত্রী। 1974 সালের মে মাস, রাজস্থানের পোখরানে ভারত তার প্রথম পারমাণবিক পরীক্ষাটি সম্পন্ন করে। কোনো পারমাণবিক বোমার বিস্ফোরণ নয়, কিন্তু বিস্ফোরণটি ছিল পারমাণবিক ডিভাইসের। আপনারা এখন হয়তো চোখ বড় করে বলবেন, ওই মিয়া ভূগোল বুঝাও নাকি, বোমা ফুটায়া কও ডিভাইস ফুটাইছি। বিশ্বাস করুন, ঘটনাটি তেমনই ছিল। ভারত সরকারের আনুষ্ঠানিক বক্তব্য ছিল এটি একটি শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণ। নাম দিয়েছিল স্মাইলিং বুদ্ধ। এটি ছিল প্লুটোনিয়াম ভিত্তিক ইমপ্লোশন ডিভাইস। ভারত সরকার থেকে বলা হলো বৃহৎ আকারে মাটি খননের এবং ভূ কারিগরি প্রভাব নির্ণয়ের মতো বেসামরিক কাজে এই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নে চলমান পিসফুল নিউক্লিয়ার এক্সপ্লোশন প্রোগ্রামের সাথে এটি সঙ্গতিপূর্ণ। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষে এই ইন্ডিয়ান এক্সপ্লোশনের নিন্দা করা কঠিন হয়ে পড়ে। তবে এটা বুঝতে আর কারো বাকি রইল না যে ভারত এখন নিউক্লিয়ার পাওয়ার। এসব তো আর একদিনে হয়নি। প্রশ্ন হলো ইন্ডিয়া কিভাবে এই পারমাণবিক শক্তি অর্জন করেছিল। আর সেই গল্পের শুরুতে যার নাম বলতে হবে, তিনি ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে বলা হয় ফাদার অব ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। তার জন্ম 30 অক্টোবর 1909 সালে বম্বেতে, অর্থাৎ বর্তমান মুম্বাই। তিনি হিন্দুও নন, মুসলিমও নন। তার ধর্ম জোরাস্ট্রিয়ানিজম। জন্ম ধনী পার্সি পরিবারে। পার্সিরা প্রায় সবাই ধনী, অর্থাৎ ইন্ডিয়ান টাটা গ্রুপের সেই টাটার মতোই তিনি একজন পার্সি। মুম্বাইয়েই কাটে তার শৈশব এবং কৈশোর। 1927 সালে তিনি যান ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। প্রথমে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লেও পরে সেটা ছেড়ে পদার্থবিজ্ঞানে চলে আসেন এবং 1934 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি নিলস বোরের মতো বিখ্যাত বিজ্ঞানীর সাথে কাজ করেছিলেন এবং কসমিক রে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানও রেখেছিলেন। 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ভাবা ভারতে ফিরে আসেন। ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে যোগ দেন। নোবেল পুরস্কার বিজয়ী সিভি রমনের অধীনে কাজ করেছিলেন তিনি। 1944 সালে মিস্টার ভাবা টাটা ট্রাস্টের কাছে একটি পারমাণবিক গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য প্রস্তাব দেন। এর ফলে 1945 সালে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ প্রতিষ্ঠিত হয়। ভারত স্বাধীন হলে 1948 সালে মিস্টার ভাবা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে অ্যাটমিক এনার্জি কমিশন গঠনে রাজি করান।
AEC অর্থাৎ অ্যাটমিক এনার্জি কমিশনের প্রথম চেয়ারম্যান হন তিনি নিজেই। পরে মিস্টার ভাবা 1954 সালে মুম্বাইয়ের টম্বেতে অ্যাটমিক এনার্জি রিসার্চ এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠা করেন, পরবর্তীতে যার নামকরণ করা হয় বার্ক বা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এবার ধারণা করুন তো, ভারত নিউক্লিয়ার প্রযুক্তি সংগ্রহ করেছিল কোথা থেকে? আপনার কি মনে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে? আফটার অল, স্নায়ুযুদ্ধের সময় মোটা দাগে ভারতের পক্ষে ছিল সোভিয়েত ইউনিয়ন আর পাকিস্তানের পক্ষে ছিল আমেরিকা। ইন্টারেস্টিং বিষয় হলো মিস্টার হোমি ভাবা কানাডা থেকে 40 মেগাওয়াট ক্ষমতার সিরাস চুল্লি সংগ্রহ করেছিলেন। প্রশ্ন হলো, কানাডা কেন ভারতকে নিউক্লিয়ার রিঅ্যাক্টর সরবরাহ করেছিল? কাহিনী হলো 1953 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার শান্তির জন্য পরমাণু কর্মসূচি চালু করেন। উদ্দেশ্য ছিল পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার বিপরীতে শান্তিপূর্ণ উদ্দেশ্য অর্থাৎ গবেষণা, চিকিৎসা এবং বিদ্যুৎ উৎপাদনের মতো কাজে বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির বিস্তার ঘটানো। কানাডা এতে অংশগ্রহণ করে। সিরাস নামক চুল্লিটি এই সাহায্যের অংশ হিসেবে ভারতের মতো একটি সদ্য স্বাধীন দেশে সরবরাহ করেছিল কানাডা। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই রিঅ্যাক্টরের জন্য হ্যাভি ওয়াটার সরবরাহ করা হয়েছিল। সিরাস রিঅ্যাক্টরের ফুল ফর্ম ছিল কানাডা ইন্ডিয়ান রিঅ্যাক্টর ইউনাইটেড স্টেটস, অর্থাৎ কানাডা সি, ইন্ডিয়ার আই, রিঅ্যাক্টরের আর এবং আমেরিকার ইউএস। চুল্লিটি ছিল কানাডার NRX চুল্লির নকশার উপর ভিত্তি করে বানানো। কানাডার জন্য সিরাস চুল্লি সরবরাহ করাটা এশিয়াতে তার প্রভাব বিস্তারের একটা অংশ ছিল। কানাডার পারমাণবিক দক্ষতা প্রদর্শন এবং ভারতের সাথে সম্পর্ক জোরদার করারও একটি উপায় ছিল। 10 জুলাই 1960 সালে চালু হয় সিরাস রিঅ্যাক্টর। সিরাস রিঅ্যাক্টরে প্রাকৃতিক ইউরেনিয়াম অর্থাৎ ন্যাচারাল ইউরেনিয়ামকে জ্বালানি হিসেবে এবং হ্যাভি ওয়াটার তথা ডিউটেরিয়াম অক্সাইডকে মডারেটর বা কুলেন্ট হিসেবে ব্যবহার করা হতো। এটি উপজাত বা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি করত ওয়েপেন গ্রেড প্লুটোনিয়াম। এটিই ছিল আসল খেলা। মিস্টার ভাবা কানাডার সাথে যে চুক্তি করেছিলেন তাতে চুল্লির উপজাতগুলো তথা ওয়েপেন গ্রেড প্লুটোনিয়ামের মালিকানা নিয়েছিল ভারত। কাগজে কলমে সিরাস ছিল শান্তিপূর্ণ গবেষণার জন্য তৈরি একটি চুল্লি, সুতরাং তা থেকে পাওয়া প্লুটোনিয়াম শান্তিপূর্ণ বিস্ফোরণের জন্য ব্যবহার করা তো যেতেই পারে। ঘটনাটি ঘটেছিলও তেমন। 1974 সালের সেই স্মাইলিং বুদ্ধ টেস্টে যে নিউক্লিয়ার ডিভাইসটি ফুটানো হয়েছিল তা ছিল প্লুটোনিয়ামের, এবং সেই প্লুটোনিয়াম এসেছিল ওই সিরাস রিঅ্যাক্টর থেকে। ওয়েট, 1960 সালে চুল্লি স্থাপন আর 1974 সালে ওই সেই স্মাইলিং বুদ্ধ টেস্ট, এই মাঝের সময়টা কিন্তু এত সরল ছিল না। প্রথম দিকে জওহরলাল নেহরু নিউক্লিয়ার বোমা বানানোর বিষয়ে উৎসাহী ছিলেন না, কিন্তু পরিস্থিতি বদলে যায় 1962 সালে, যখন চীনের সাথে যুদ্ধে ভারত হেরে যায়। 2 বছর পর চীন পারমাণবিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে, পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। চীন হয়ে যায় পারমাণবিক শক্তিধর দেশ, ভারত পড়ে যায় চাপে। মিস্টার ভাবা প্রকাশ্যে ভারতের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের বিষয়ে ভারত সরকারকে চাপ দিতে শুরু করে। 1965 সালে তিনি অল ইন্ডিয়া রেডিওতে ঘোষণা করেন যে ভারত সরকারের অনুমোদন পেলে 18 মাসের ভিতরে তিনি পারমাণবিক বোমা তৈরি করতে পারবেন। কিন্তু কিছুদিন পর 24 জানুয়ারি 1966 সাল মিস্টার ভাবা মারা যান। ভিয়েনাতে একটি কনফারেন্সে এয়ার ইন্ডিয়ার 707 বোয়িং বিমানে করে যাচ্ছিলেন তিনি। বিমানটি সুইজারল্যান্ডের আল্পস পর্বতে বিধ্বস্ত হয়। বিমানে থাকা মিস্টার ভাবা সহ 117 জন যাত্রী ও ক্রু সবাই মারা যায়। সরকারি তদন্তে বলা হয় ওই বিমানের পাইলট এবং জেনেভার এয়ার ট্রাফিক কন্ট্রোলের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে বিমানটি তার উচ্চতা ভুলভাল নির্ণয় করে এবং পাহাড়ের সাথে ধাক্কা খায়। তবে এই ঘটনাকে ঘিরে ষড়যন্ত্র তত্ত্ব শুরু হয়। যেমন 2008 সালে গ্রেগরি ডগলাসের লেখা কনভারসেশন উইথ দ্য ক্রোজ বইতে দাবি করা হয় প্রাক্তন সিআইএ অপারেটিভ রবার্ট ক্রাউলি স্বীকার করেছিলেন যে ভারতের পারমাণবিক কর্মসূচি থামাতে সিআইএ বোমা দিয়ে বিমানটি উড়িয়ে দিয়েছিল। উদ্দেশ্য ছিল ভাবাকে মারা, কারণ ভাবার পারমাণবিক অস্ত্রের প্রতি ঝোঁক এবং সেই সাথে সে সময়ে ভারতের ক্রমবর্ধমান সোভিয়েত ইউনিয়নের সাথে তৈরি হওয়া ঘনিষ্ঠতা। 1965 সালে মিস্টার ভাবা ওই যে আগ্রহ প্রকাশ করেছিলেন অল ইন্ডিয়া রেডিওতে যে তিনি 18 মাসের ভিতরে বোমা বানাতে চান, সেটির প্রচার হওয়ার কারণেই নাকি আমেরিকা তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। দেখুন, ভাবার মৃত্যুর পরপরই কনস্পিরেসি থিওরি তৈরি হতে শুরু করে। তখনকার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও এটাকে উস্কে দিয়েছিল, কারণ
ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীও রহস্যজনকভাবে মারা যান তাশখণ্ডে, এবং তার মৃত্যুর 13 দিনের মাথায় মিস্টার ভাবা মারা যান। যারা কনস্পিরেসি থিওরি কপচান তাদের মতে ভারতের এনপিটি চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি এবং সেই সাথে ভারতের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষায় মিস্টার ভাবাকে একটি টার্গেটে পরিণত করেছিল। তবে মিস্টার ভাবার মৃত্যুর পিছনে সিআইএ তত্ত্বের সমর্থনে কোনো সরকারি নথি বা গ্রহণযোগ্য তদন্ত হয়নি বা পাওয়া যায়নি। ওদিকে মিস্টার গ্রেগরি ডগলাস নানান সময়ে মন গড়া কনস্পিরেসি থিওরি প্রচার করে বিশ্বাসযোগ্যতা হারিয়েছিলেন। সুতরাং ন্যাভিগেশনাল ত্রুটির কারণেই বিমানের দুর্ঘটনা ঘটেছিল, এই ব্যাখ্যাটি সবচাইতে বেশি প্রমাণসিদ্ধ। তবে মিস্টার ভাবার মৃত্যুর রহস্যটি আজও টিকে আছে। এর কারণ ভারতের পারমাণবিক কর্মসূচিতে মিস্টার ভাবার অসামান্য অবদান। তার মৃত্যুতে ভারতের প্রতিপক্ষরা লাভবান হয়েছিল। খুব অল্প সময়ের ব্যবধানে ভারতের গুরুত্বপূর্ণ নেতাদের মৃত্যু, অর্থাৎ যেমন লাল বাহাদুর শাস্ত্রী, মিস্টার ভাবার মৃত্যু সন্দেহ তৈরি করেছিল। পরবর্তীতে ভারতীয় নিউক্লিয়ার বিজ্ঞানী বিক্রম সারাভাই 1971 সালে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন এবং তার মৃত্যুকে ঘিরেও সন্দেহ তৈরি হয়। মানুষ দুয়ে দুয়ে 4 মেলাতে শুরু করে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো মিস্টার ভাবা তো মারা গেলেন 1966 সালে, আবার সে বছরই ক্ষমতা এলেন ইন্দিরা গান্ধী। ভাবার মৃত্যুর পর ডক্টর বিক্রম সারাভাই দায়িত্ব নিয়েছিলেন ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রামের। তিনি 1971 সালে রহস্যজনকভাবে মারা যাওয়ার পরে দায়িত্ব নেন ডক্টর রাজা রামান্না। এই ভদ্রলোকের লিডারশিপেই 1974 সালে সেই নিউক্লিয়ার ডিভাইসটি ফোটানো হয়, অর্থাৎ অপারেশন স্মাইলিং বুদ্ধ। 1974 সালে ভারতের ওই নিউক্লিয়ার পরীক্ষাটি ছিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জন্য একটি ওয়েক আপ কল। এটি প্রমাণ করে যে পিসফুল নিউক্লিয়ার এক্সপ্লোশন কিভাবে অস্ত্র উন্নয়নে অজুহাত হতে পারে। এর ফলে কিছু পদক্ষেপ নেওয়া হয়, যেমন 1975 সালে নিউক্লিয়ার সাপ্লাই গ্রুপ এনএসজি গঠিত হয়। পরমাণু প্রযুক্তির হস্তান্তরে কঠোর বিধিনিষেধ এবং নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন কঠোর বিধিনিষেধ আরোপ করে এবং পিসফুল নিউক্লিয়ার এক্সপ্লোশন সম্পূর্ণ নিষিদ্ধ করার আহ্বান জানায়, যার ফলশ্রুতিতে 1990-এর দশকে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি স্বাক্ষরিত হয়। আগেকার চুক্তির ফাঁকফোকরগুলো পুরোপুরি বন্ধ করা হয় এবারের চুক্তিতে। শান্তিপূর্ণ এবং সামরিক সকল প্রকার পারমাণবিক বিস্ফোরণকে নিষিদ্ধ করা হয় এই চুক্তি দিয়ে। যদিও ভারত এবারও সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়। এবার একটু টেকনিক্যাল আলোচনা করি। যারা সায়েন্স নিয়ে ক্লাস 10 পাস করেছেন ভালো মতো লেখাপড়া করে, তারা ইজিলি বুঝতে পারবেন আশা করি। প্রাকৃতিক ইউরেনিয়াম বা ন্যাচারাল ইউরেনিয়াম হলো খনি থেকে আহরিত ইউরেনিয়াম। এতে মূলত 2 ধরনের ইউরেনিয়াম পরমাণু থাকে। ইউরেনিয়াম 238 প্রায় 99% বা তারও বেশি, এবং থাকে ইউরেনিয়াম 235 1% বা তারও কম। ইউরেনিয়াম এনরিচমেন্ট শব্দটি অনেকেই শুনেছেন। ইউরেনিয়াম এনরিচমেন্ট হলো ইউরেনিয়াম 235-এর পরিমাণ বাড়ানো। 3% থেকে 90% পর্যন্ত বাড়ানো হয় প্রয়োজন ভেদে। ইউরেনিয়াম এনরিচমেন্টের প্রধান পদ্ধতি 2টি। Gaseous diffusion, যাতে ইউরেনিয়ামকে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসে রূপান্তর করা হয়। এই গ্যাস একটি মেমব্রেন দিয়ে পাঠানো হয়। হালকা ইউরেনিয়াম 235 দ্রুত এই মেমব্রেন পার হতে পারে, কিন্তু ভারী ইউরেনিয়াম 238 পিছিয়ে পড়ে বা আটকে যায়। বারবার এই প্রক্রিয়া চালিয়ে ইউরেনিয়াম 235 সমৃদ্ধ করা হয়। আর আরেকটি প্রক্রিয়া হচ্ছে সেন্ট্রিফিউজ পদ্ধতি। এতে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসকে অতি দ্রুত ঘূর্ণায়মান সিলিন্ডারে ঘোরানো হয়। ভারী ইউরেনিয়াম 238 বাইরের দিকে জমা হয় আর হালকা ইউরেনিয়াম 235 ভেতরে থাকে। এই স্তরগুলো পরে সংগ্রহ করে আবার অন্য সেন্ট্রিফিউজে দেওয়া হয়, সেখানে আবার ঘোরানো হয়। এভাবেই প্রসেসটি চলতে থাকে। এই প্রসেস চালাতে চালাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়। 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়। যেমন আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এনরিচ ইউরেনিয়াম ব্যবহার করা হয়। আবারও বলছি, 3 থেকে 5% এনরিচ ইউরেনিয়াম মানে হলো সেখানে 3 থেকে 5% ইউরেনিয়াম 235 পরমাণু আছে, আর বাকি সব ইউরেনিয়াম 238। 90% বা হাইলি এনরিচড ইউরেনিয়াম লাগে পারমাণবিক বোমা বানাতে। এটি একটি জটিল এবং ব্যয়বহুল প্রক্রিয়া, যা শুধুমাত্র উন্নত প্রযুক্তি সম্পন্ন দেশের পক্ষেই করা সম্ভব। আগেই বলেছি, আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এনরিচ ইউরেনিয়াম জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ভারতের ওই সিরাজ চুল্লিতে ব্যবহার করা হইতো ন্যাচারাল ইউরেনিয়াম। খেয়াল করে শুনুন, চুল্লিতে প্রাকৃতিক ইউরেনিয়াম জ্বালানি রড রাখা হইতো।
রডে থাকা ইউরেনিয়াম-235 পরমাণুগুলো নিউট্রন দ্বারা আঘাতপ্রাপ্ত হলে বিভাজিত হইত। এই বিভাজনের ফলে তাপ এবং আরও নিউট্রন নির্গত হইত, যা চেইন রিয়াকশন শুরু করে, অর্থাৎ সেই নিউট্রন আবার পাশের ইউরেনিয়াম-235কে আঘাত করে। অন্যদিকে ইউরেনিয়াম-238 পরমাণুগুলো সহজে বিভাজিত হয় না, বরং নিউট্রন দ্বারা আঘাতপ্রাপ্ত হলে তারা নিউট্রন শোষণ করে এবং প্লুটোনিয়াম-239 নামক একটি নতুন মৌলে রূপান্তরিত হয়। এই রূপান্তর স্বাভাবিকভাবেই ঘটে যখন চুল্লিটি চালু থাকে, ফলে ব্যবহৃত জ্বালানিতে প্লুটোনিয়াম বাড়তে থাকে সময়ের সাথে। নির্দিষ্ট সময় পর ব্যবহৃত জ্বালানি বা স্পেন্ট ফুয়েল চুল্লি থেকে সরানো হয়। এরপর বিজ্ঞানীরা পুনঃপ্রক্রিয়াকরণ বা রিপ্রসেসিং নামক একটি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে প্লুটোনিয়াম-239কে অন্যান্য পদার্থ থেকে আলাদা করে। এই প্লুটোনিয়াম-229 পারমাণবিক অস্ত্রের জন্য 1974 সালে ভারত ইউজ করেছিল। হিরোশিমা নাগাসাকির কথা তো আমরা সবাই জানি। হিরোশিমাতে লিটল বয় আর নাগাসাকিতে ফ্যাটম্যান নামক বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল। লিটল বয় ছিল ইউরেনিয়ামের বোমা আর ফ্যাটম্যান ছিল প্লুটোনিয়ামের বোমা। সিরাস রিঅ্যাক্টরে যে হ্যাভি ওয়াটার ব্যবহার করা হইতো তা ছিল খোদ আমেরিকা থেকে পাওয়া। হ্যাভি ওয়াটার মূলত নিউট্রন প্রবাহ নিয়ন্ত্রণ করে। ওয়েপন গ্রেড প্লুটোনিয়াম প্রোডাকশনের জন্য সিরাস রিঅ্যাক্টরটি ছিল পারফেক্ট। এতে সমৃদ্ধ ইউরেনিয়াম বা এনরিচ ইউরেনিয়াম প্রয়োজন ছিল না। ভারত তার নিজস্ব প্রাকৃতিক ইউরেনিয়াম বা ন্যাচারাল ইউরেনিয়াম মজুদ ব্যবহার করেই প্লুটোনিয়াম প্রোডাকশন শুরু করে দিয়েছিল। সিরাস রিঅ্যাক্টর ছিল একটি গবেষণাধর্মী চুল্লি, যা পরীক্ষা নিরীক্ষা, আইসোটোপ উৎপাদন এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহার করা হতো, বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়। এ প্রসঙ্গে বলে রাখি, ভাবা অ্যাটমিক রিসার্চ ইনস্টিটিউট বা বারকে প্রথম যে চুল্লিটি স্থাপিত হয় তার নাম ছিল আপসারা। এটি ছিল ভারতের প্রথম নিউক্লিয়ার রিঅ্যাক্টর। 1956 সালে এটি চালু হয়। 1 মেগাওয়াট ক্ষমতার লাইট ওয়াটার মডারেটেড চুল্লি, যা উল্লেখযোগ্য পরিমাণ প্লুটোনিয়াম উৎপাদনের জন্য খুবই ছোট ছিল। কিন্তু সিরাস রিঅ্যাক্টর তার উচ্চ ক্ষমতা এবং হেভি ওয়াটার মডারেটেড ডিজাইনের জন্য প্রচুর পরিমাণ প্লুটোনিয়াম প্রডিউস করতে সক্ষম হয়েছিল। 1985 সালে সিরাসের উত্তরসূরি হিসেবে চালু হয় ধ্রুবা, যার ক্ষমতা 100 মেগাওয়াট। 2008 সালে স্বাক্ষরিত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যকার পারমাণবিক চুক্তির আওতায় প্রতিশ্রুতি অনুযায়ী সিরাস রিঅ্যাক্টর 2010 সালে বন্ধ করে দেয় ভারত। এই চুক্তির অধীনে বেসামরিক এবং সামরিক পারমাণবিক স্থাপনা পৃথক করার প্রয়োজনীয়তা ছিল। অর্থাৎ আপনি একটি পারমাণবিক চুল্লিকে বলবেন গবেষণার জন্য ব্যবহৃত হচ্ছে, আবার ওই চুল্লি দিয়ে আপনি নিউক্লিয়ার বোমা তৈরি করবেন, এটা হবে না। কিন্তু ততদিনে ভারত তার পারমাণবিক কার্যক্রম বা কর্মসূচি টিকিয়ে রাখার জন্য ধ্রুবার মতো দেশীয় চুল্লি তৈরি করে ফেলেছিল। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত চুল্লির মডেল VVER-1200। এটি রাশিয়ান ডিজাইন করা প্রেসারাইজড ওয়াটার রিঅ্যাক্টর। জ্বালানি হিসেবে এতে এনরিচড ইউরেনিয়াম অর্থাৎ 3 থেকে 5% এনরিচ ইউরেনিয়াম ব্যবহৃত হবে। উপজাত হিসেবে এখানেও প্লুটোনিয়াম তৈরি হবে। সব চুল্লিতেই হয়, কিন্তু এটি ওয়েপন গ্রেড প্লুটোনিয়াম তৈরির জন্য অপটিমাইজ করা নয়। ওয়েপন গ্রেড প্লুটোনিয়ামে কমপক্ষে 90% প্লুটোনিয়াম 239 থাকে এবং প্লুটোনিয়াম 240-এর মতো অন্যান্য আইসোটোপ খুব কম পরিমাণে থাকে। কিন্তু রূপপুরের মতো চুল্লিতে লম্বা সময় ধরে অর্থাৎ 3 থেকে 5 বছর একই জ্বালানি ব্যবহারের কারণে প্লুটোনিয়াম 239 কম তৈরি হয় এবং প্লুটোনিয়াম 240 বেশি তৈরি হয়। ইউজড ফুয়েলে প্লুটোনিয়াম, অব্যবহৃত ইউরেনিয়াম ও অন্যান্য তেজস্ক্রিয় উপাদান যেমন সিজিয়াম 137, স্ট্রনশিয়াম 90 থাকে, যা সম্মিলিতভাবে পারমাণবিক বর্জ্য বা নিউক্লিয়ার ওয়াস্ট হিসেবে পরিচিত। রাশিয়ার প্রতিষ্ঠান রোজাটম এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করেছে এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য। সে সাথে এই বিদ্যুৎ কেন্দ্রে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন বা IAEA এর কঠোর বিধিনিষেধ এবং তদারকি রয়েছে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি সরবরাহের কাজটি রাশিয়ার, আবার ব্যবহৃত জ্বালানি ফিরিয়ে নিয়েও যাবে রাশিয়া। জ্বালানি ব্যবহারের পর অর্থাৎ 3 থেকে 5 বছর একই জ্বালানি ব্যবহারের পর চুল্লি থেকে এগুলো বের করা হবে এবং রেডিয়েশন কমাতে অস্থায়ীভাবে কুলিং পুলে সংরক্ষণ করা হবে। এরপর রাশিয়া ব্যবহৃত জ্বালানি পুনঃপ্রক্রিয়াকরণ বা স্থায়ী নিষ্পত্তির জন্য বাংলাদেশ থেকে নিয়ে চলে যাবে। 1974 সালে ভারতের সেই স্মাইলিং বুদ্ধ বিস্ফোরণটি ছিল কাগজে কলমে পারমাণবিক ডিভাইসের বিস্ফোরণ, অর্থাৎ শান্তিপূর্ণ বেসামরিক বিস্ফোরণ। কিন্তু কাগজে কলমে বোমার বিস্ফোরণ কবে করেছিল ভারত জানেন? 1998 সালে।
ফিশন ফিউশন মিলিয়ে 5টি নিউক্লিয়ার বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল আবারও সেই রাজস্থানের পোখরানে, যার জবাবে পাকিস্তানও ফুটিয়েছিল তাদের নিউক্লিয়ার বোমা। কিভাবে পাকিস্তান বানিয়েছিল তাদের নিউক্লিয়ার বোমা সেটি আরেকটি অসাধারণ কাহিনী। দেখতে হলে এই ভিডিওটি দেখুন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।